বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে হাতিয়ায় ২১ ট্রলার ডুবি, এখনো নিখোঁজ ৭ জেলে। পটুয়াখালীতে বৃষ্টিপাত অব্যাহত, নিচু এলাকায় জলাবদ্ধতা। ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত প্রায় ৫০০ জন, একজনের মৃত্যু। ভয়াবহতা নিয়ে আতঙ্কিত মানুষ, চট্টগ্রামে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। জ্বালানির অভাবে ৬ মাস ধরে বন্ধ অ্যাম্বুলেন্স সেবা। এবং সরকারি কৃষি জমি দখল করে সুনামগঞ্জে পুকুর তৈরির অভিযোগ, জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের কর্মকর্তার বিরুদ্ধে, ক্ষুব্ধ এলাকাবাসী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। গভীর নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ২১টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে এখনও নিখোঁজ রয়েছেন ৭ জন জেলে। হাতিয়ার মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন, হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ, আমতলী ঘাট, মুক্তারিয়া স্লুইস, বুড়িরদোনা, সূর্যমুখী ঘাটের মোট ২১টি ট্রলার ডুবে গেছে। এখনও বৈরী আবহাওয়া, তাই একটি ট্রলারও উদ্ধার করা যায়নি। জেলেরা ঘন্টার পর ঘন্টা ড্রাম ধরে ভেসেছিলেন সাগরে। বর্তমানে জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের ৬ জন জেলে ও নিঝুমদ্বীপ ইউনিয়নের ১ জন জেলে নিখোঁজ আছেন। এদিকে নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টিতে নিচু এলাকাগুলোতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি নেমে এসেছে, তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের, পুকুর ও আমন ক্ষেত। এদিকে নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। স্বাভাবিকের চেয়ে বেড়েছে নদ নদীর পানির উচ্চতা। বাতাসের চাপও অনেকটা বৃদ্ধি পেয়েছে। পটুয়াখালীর পায়রা সহ সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা ঢাকার আবহাওয়ার খবর জানবো। এই মুহূর্তে তুরাগপাড়ে আছেন সহকর্মী উষা ফেরদৌস, তার কাছ থেকে জানবো আজকের আবহাওয়ার খবর। উষা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। জানতে চাই যে এই মুহূর্তে আপনি তুরাগপাড়ে আছেন, সেখানে আবহাওয়া কেমন দেখছেন? কয়েকদিনের বৃষ্টিপাতে তুরাগের পানি কতটা বেড়েছে আপনি জানাবেন আমাদেরকে। আমি বলতে চাই যে সকাল থেকে কিন্তু রাজধানীতে বৃষ্টি নেই এবং গতকালকে আবহাওয়া অফিস বলেছিল যে আজকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, কারণ সমুদ্রে যে স্থলভাগে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি আস্তে আস্তে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে যাচ্ছে। আমি যদি আপনাকে ঢাকার যে নদীগুলো দেখানোর চেষ্টা করি, তুরাগের যে নদীটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করি, সেখানে আপনি দেখবেন যে টানা বৃষ্টিতে বর্ষার নদীগুলো টলমলে এবং নদীতে জেলেরা মাছ ধরছেন। এবং আমি আপনাকে আরো বলি যে শরতের যেই টানা বৃষ্টি গতকালকে পর্যন্ত ছিল, সেই বৃষ্টিতে যে এলাকাগুলোতে বন্যা হয়েছিল সেই এলাকাগুলোর মানুষ বেশি বিপর্যস্ত হয়েছে এবং অনেকগুলো এলাকা নিম্নাঞ্চল যেগুলো ছিল সেগুলি প্লাবিত হয়েছে এবং সেখানকার কৃষি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোন কোন এলাকাতে মাছের ঘের পুরোটাই ভেসে গেছে এবং আমনের যে বীজতলা সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ আপনি জানেন যে বন্যার কারণে এর আগেও আমন যেগুলো মাঠে ছিল সেটি নষ্ট হয়েছে এবং পরে যে বীজ যে সংকটে পড়েছিল সেটি কোনোভাবে যদিও কৃষক সেটি নিতে পারে, কিন্তু এখন আবার টানা বৃষ্টিতে আমনের ফসল ভেসে গেছে এবং যেগুলো লাগিয়েছে সেটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে টানা বৃষ্টিতে। এতে করে দেখা যাচ্ছে যে এই টানা বৃষ্টি কৃষিতে অনেক বেশি নেতিবাচক প্রভাব ফেলেছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে জলবায়ু
পরিবর্তনের যে সংকট বাংলাদেশে তৈরি হচ্ছে সেটি নিরূপণ করতে হবে এবং কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে কৃষি সেই ব্যাপারে হচ্ছে একটি কাঠামো বা হচ্ছে একটি হচ্ছে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ এখনই নিতে হবে, তা না হলে হচ্ছে দেশে খাদ্য সংকট তৈরি হতে পারে। এবং হচ্ছে আজকে থেকে বৃষ্টি অনেকটাই কমে যাবে, গতকালকে আবহাওয়া অফিস বলেছিল এবং সেটির ফলাফল আমরা দেখছি যে আজকে সকাল থেকে রাজধানীতে বৃষ্টি নেই এবং বলছে আগামীকাল থেকে বৃষ্টির প্রবণতা আরো কমবে দেশ জুড়ে। তারপরে হচ্ছে আমি যদি আপনাকে বলি যে শরতের শেষ ভাগে যে বৃষ্টিটা এটি আসলে হচ্ছে কাঙ্ক্ষিত ছিল না, কারণ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন দেখা যায় যে যখন বৃষ্টি হওয়ার কথা ছিল থাকে তখন বৃষ্টি হয় না এবং হচ্ছে যখন বৃষ্টির দরকার নেই কৃষি ক্ষেত্রে তখনই বৃষ্টিটা হয়। এই যে বৃষ্টির উল্টাপাল্টা অস্বাভাবিক আচরণ সেটি হচ্ছে আসলে বাংলাদেশের কৃষিতে অনেক নেতিবাচক প্রভাব ফেলছে, এবং হচ্ছে সাগরের যে স্থল নিম্নচাপটি সেটি হচ্ছে আজকের পর থেকে গতকালকে আবহাওয়া বলেছিল যে আস্তে আস্তে সরে যাবে এবং হচ্ছে আজকের পর থেকে বৃষ্টির প্রবণতা কমবে। তো এই ছিল আমার কাছে আবহাওয়া সর্বশেষ। হ্যাঁ উষা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 486 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ের মধ্যে মারা গেছে একজন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 107 জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছে 19,075 জন। এ নিয়ে সেপ্টেম্বর মাসের প্রথম 15 দিনে ডেঙ্গুতে মৃত্যু হলো 24 জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছে 6,234। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে সারা দেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে বর্তমানে 1,981 জন ডেঙ্গু রোগী ভর্তি আছে, যার মধ্যে ঢাকায় 1,336 এবং বাকি 645 জন ঢাকার বাইরে। চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতি জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী সুমন কুমার দে। সুমন, চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আপনি যদি জেনে থাকেন আমাদেরকে জানাবেন। আমি এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রয়েছি। আসলে চট্টগ্রাম এই সেপ্টেম্বর মাসে যেমন আক্রান্ত সংখ্যা বাড়ছে তেমন কিন্তু মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত 24 ঘন্টাতে গতকাল যে জেলা প্রশাসনের যে জেলা সিভিল সার্জন থেকে যে তথ্য জানানো হয়েছে সেখানে এই নতুন করে 24 জন আক্রান্ত হয়েছে এবং এক নারীর মৃত্যু হয়েছে। আপনাকে যদি বলি চলতি যে সেপ্টেম্বরের যে প্রথম সপ্তাহে থেকে কিন্তু গতকালের রোববার পর্যন্ত চট্টগ্রামে 15 দিনে নগরীতে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 151 জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছে 79 জন। এছাড়াও এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে 6 জনের, অর্থাৎ চলতি বছরের গতকাল পর্যন্ত রোববার পর্যন্ত মোট মৃত্যু হয়েছে চট্টগ্রামে 11 জন। এর মধ্যে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই মৃত্যু হয়েছে আপনার এই 5 জনের, অর্থাৎ শুধু সেপ্টেম্বর মাসের প্রথম যে 2 সপ্তাহ সংখ্যা প্রায় 8 জন, অর্থাৎ গতকাল পর্যন্ত নগরী এবং উপজেলার মধ্যে 828 জন এই ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এর মধ্যে নগরীতে 467 জন এবং উপজেলায় আক্রান্ত হয়েছে 361 জন। সিভিল সার্জনের তথ্য সূত্রে এই বিষয়গুলো জানানো হয়েছে এবং উপজেলায় যে স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সিভিল সার্জনের তত্ত্বাবধানে কিন্তু প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু তারা ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য পর্যাপ্ত ওষুধ এবং নার্স ডাক্তার তারা প্রস্তুত রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন চট্টগ্রামে তারা আলাদা করে জোন করা হয়েছে এবং রেড জোন হলুদ জোন বিভিন্ন ভাগ করে কিন্তু তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও যে 250 শয্যার যে হাসপাতাল রয়েছে জেনারেল হাসপাতাল সেটিও তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণের যে যারা আক্রান্ত হচ্ছে তাদের চিকিৎসা দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করে রেখেছেন এবং এছাড়াও বিভিন্ন যে
বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে সিভিল সার্জন থেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগী আসার সাথে সাথে তাদেরকে যেন পর্যাপ্ত পরিমাণে তাদেরকে সেবা দিতে পারে, সেটি কিন্তু তারা তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, অর্থাৎ আমরা প্রতি বছর দেখি বর্ষার আগে কিন্তু তারা বিভিন্ন জায়গায় যে মশা নিধক যে ওষুধ ছিটানো হয় সেটি কিন্তু এই বছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। নগরীর বেশিরভাগ এলাকায় যেহেতু থেমে থেমে বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে, বিভিন্ন নালা নর্দমায় কিন্তু পানি জমে থাকছে, সেই পানির থেকেই কিন্তু মশা সৃষ্টি হচ্ছে। এবং যারা চিকিৎসক রয়েছে তারা জানিয়েছেন ব্যক্তি পর্যায়ে যাদের বাড়ির ছাদ বাগান, যেমন ডাবের খোসা, গাড়ির টায়ার যে পানি জমা থাকে সেখানে কিন্তু মশা সৃষ্টি হচ্ছে, সেই কারণে তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন নিজে থেকে কিন্তু করে এবং তারা সচেতন থাকে। আসলে যদি সচেতন থাকে তাহলে কিন্তু এই যে ডেঙ্গু যে সেপ্টেম্বর মাসে প্রথম 15 দিনে কিন্তু যে হারে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে সেটি যদি রোধ করা যায়, অর্থাৎ সাধারণ মানুষ যারা বাসা বাড়ি যারা রয়েছে তারা যদি সচেতন থাকে কিছুটা হলো কমবে। আর অন্যদিকে চিকিৎসকেরা কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণ তারা সেবা দিয়ে যাচ্ছেন এবং যারা রুগী আসছেন তাদের সাথে অনেকের সাথে কথা হয়েছে, তারা বলছেন আসলে যারা এই হাসপাতালে ভর্তি হয়েছেন তারা খুব সুন্দর চিকিৎসা পাচ্ছেন এবং মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, জেনারেল হাসপাতাল থেকে তাদেরকে ওষুধও দেওয়া হচ্ছে। তো বিশেষ করে যে সিভিল সার্জনের যে তত্ত্ব তিনি কিন্তু নির্দেশনা দিচ্ছেন এবং সবাই সতর্ক থাকতে বলছেন এবং সবার সচেতনতায় পারে ডেঙ্গু থেকে কিছুটা হলেও মুক্ত হতে পারে মানুষ যদি সচেতন থাকে। তো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অলি জি সুমন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দিয়ে তথ্য জানানোর জন্য। মেহেরপুরে জনবল সংকট সহ নানা সমস্যায় ব্যাহত হচ্ছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। স্বল্প জনবল দিয়ে ইনডোর আউটডোর মিলিয়ে প্রায় প্রতিদিন 8 শতাধিক রোগীকে সেবা দিতে হিমশিম কর্তৃপক্ষ। এদিকে জ্বালানি তেলের অভাবে 6 মাস ধরে বন্ধ রয়েছে অ্যাম্বুলেন্স সেবাও। মেহেরপুর থেকে ফারুক আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। 1963 সালে 31 শয্যা বিশিষ্ট গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হয়। পরবর্তীতে রোগীর চাহিদা বিবেচনায় 2006 সালে একে 50 শয্যায় উন্নীত করা হয়। তবে জনবল কাঠামো আগের সংখ্যাতেই। এ অবস্থায় উপজেলার 4 লাখ মানুষকে সেবা দিতে বিড়ম্বনায় পড়েছে কর্তৃপক্ষ। কনসালটেন্ট সহ চিকিৎসকদের 21টি পদ থাকলেও কর্মরত রয়েছেন মাত্র 8 জন। নার্স 30 জনের পরিবর্তে 25 জন থাকলেও ছুটি ও ডেপুটেশনে অন্যত্র রয়েছেন বেশ কয়েকজন। এছাড়া ওয়ার্ড বয় সহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বেশ কয়েকটি পদও ফাঁকা। বাচ্চা খুব অসুস্থ, অনেকক্ষণ দাঁড়ায় আছে কিন্তু ডাক্তারের কোনো সেবা পাচ্ছি না। টিকিট পাইতে একটু লেট হয় আর ডাক্তারের কাছে তো বাচ্চা দেখাইতেছে নিজেরাই রোগী হয়ে যায়। আজকে 7 দিন হসপিটালে ভর্তি হয়েছে, 7 দিনের মধ্যে 6000 টাকার ওষুধ দিয়েছে। একটা ইনজেকশন নাই, একটা কোনো কিছু আমাদের দেয় না, শুধু একটা করে নাপা বড়ি দেয়। এখানে যে পরিমাণ রোগীর চাপ, তাতে যা আমাদের জনবল আছে তাতে 20 শয্যার হাসপাতাল চালানোই মনে হয় কঠিন। এতে আমরা সেবা দিতে হিমশিম খেয়ে যাচ্ছি। জ্বালানির অভাবে 6 মাস যাবৎ বন্ধ রয়েছে একমাত্র অ্যাম্বুলেন্সটির সেবাও। দ্রুত সমস্যার সমাধান করে হাসপাতালের সেবার মান বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। অ্যাম্বুলেন্সটা 6-7 মাস বন্ধ, সাধারণ মানুষ জনগণ এখানে চিকিৎসা ঠিক মতন পায় না। 2.5 লাখ টাকা বাকি আছে বলে তো গাড়িটা বন্ধ আছে। বিষয়টি স্বীকার করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা। কয়েকটা রুম আছে, এর ভিতরে বিভিন্ন কর্নার আছে, কর্নারের জন্য রুম ছেড়ে দিতে হয়, যার কারণে নিচে যে ডাক্তার বেশি রোগী দেখবে সেটারও উপায় নাই। তৃতীয় চতুর্থ শ্রেণীর যেই কর্মচারীরা তারা নাই, তাদের কারণে যে হাসপাতাল অপরিষ্কার থাকা বা বিভিন্ন কাজ করা, বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ ওঠে, সেই সমস্যাগুলো আসলে তাদের জন্যই হচ্ছে। হাসপাতালটির জনবল বাড়িয়ে সেবার মান উন্নত করা হবে এমন প্রত্যাশা স্থানীয়দের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্যের বিরুদ্ধে সরকারি কৃষিজমি দখল করে পুকুর নির্মাণের অভিযোগ উঠেছে। এতে কৃষিকাজ ও গোচারণ নিয়ে বিপাকে পড়েছেন এলাকাবাসী। এ ঘটনায় অভিযুক্ত হুসেন আলীর বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তারা, আর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। সুনামগঞ্জ থেকে কুলন্দু শেখর দাসের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
কয়েক বছর আগে সুনামগঞ্জের লালপুর এলাকায় প্রায় 2 একর 16 শতক কৃষি জমি জোরপূর্বক দখলে নিয়ে তাতে পুকুর খনন করে মাছ চাষ শুরু করেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য হোসেন আলী। এতে গ্রামবাসী ধান মাড়াই ও গবাদি পশু চড়াতে না পেরে চরম দুর্ভোগে পড়েন। বিষয়টি তাকে অবহিত করা হলে আমলে নেননি হোসেন আলী। পরে জমি উদ্ধারে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দারা। এনে আমরা গুরু চড়াইতাম, বৈশাখ মাসে ধান লইতাম, কিন্তু লালপুরে জনাব হোসেন আলী সাহেব উনি আওয়ামী লীগের নেতা হিসেবে কিছুদিন পরে দেখা যায় কি জায়গাটা উনি খনন করে পুকুর বানাইছে। প্রথম পুকুর খুঁজে পরে কিছুদিন বাধা আছে, পরবর্তীতে 2-3 দিন বন্ধ থাকার পরে উনি কিভাবে কি লিজ আনছে না কি আনছে কিভাবে বাধা ছুড়াই আবার এটা পুকুরে রূপান্তরিত করছে। সরকারের কাছে আমাদের আবেদন, এই জায়গাটা আবার পুনরায় হাট জায়গাটা যেভাবে আমরা গুরু বাছুর চড়াইতে পারি, হাওরের ধান এ জায়গাটা লই দিয়ে আমরা বাড়িতে নিতে পারি। তবে সরকারি কৃষি জমি দখল করে পুকুর খননের কথা স্বীকার করে সরকার চাইলে তা ফেরত দেবেন বলে জানান অভিযুক্ত আওয়ামী লীগ নেতা। পূর্বের থেকে আমি কইছি এটা সরকারি হাঁস, ওহনো কোনো হাঁস আমি কোনোদিন জোর পাবো না। আমার আগে যারা দখলে আছেন এর কাছ থেকে আমি হাঁস জায়গা কিনা লাগছি, সরকার আমার আবার বন্দোবস্ত দিয়ে আমি হেসারত দিয়ে আনতে রাজি। যদি সরকার মনে হতে না দিত না আমি ছেড়ে দিত রাজি। সরকারি জমি দখল করে এলাকাবাসীর দুর্ভোগ সৃষ্টির অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন জেলা প্রশাসকও। খাস জমি শ্রেণী পরিবর্তন করে মাছ চাষ করছে মর্মে আমরা একটা অভিযোগ পেয়েছি। এটি আমরা অভিযোগটি তদন্ত করে দেখব। তদন্ত করে যদি শ্রেণী পরিবর্তন করে মাছ চাষের বিষয়টি সত্যতা পাওয়া যায় তাহলে আমরা আইন অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ। টানা বৃষ্টিতে সৃষ্টি জলবদ্ধ সহ অন্যান্য নানাবিধ দুর্যোগের কারণে পটুয়াখালী থেকে আমাদের বিষয়ে জানাবেন সহকর্মী খোকন হালদার। তিনি সেখানে রয়েছেন, বলবেন আজকের আবহাওয়ার খবর। এই মুহূর্তে আপনি কি দেখছেন যে 2 দিনে টানা বৃষ্টিতে কী ধরনের অবস্থার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আবহাওয়াবিদদের সাথে আপনার কথা হয়েছে কিনা? একটি ক্ষেতের পাশে আপনাকে দেখাচ্ছি যে পটুয়াখালীতে কিন্তু টানা কয়েকদিন মুষলধারে বৃষ্টির কারণে এবং বৈরী আবহাওয়ার কারণে কিন্তু এই যে কৃষকের যে ধান ক্ষেত, সেই ধান ক্ষেত কিন্তু পানিতে তলিয়ে গেছে। আপনাকে যদি দেখাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এই ধান ক্ষেতগুলো কিন্তু পানির নিচে নিমজ্জিত আছে, যার ফলে এই যে বীজগুলোই কিন্তু অনেক জায়গায় পচন ধরেছে এবং কৃষকেরা কিন্তু অনেক দুশ্চিন্তায় আছে যে এভাবে যদি বৃষ্টি পড়তে থাকে এবং এভাবে যদি পানি জমে থাকে তাহলে কিন্তু তাদের এই যে বীজ রোপণ করেছে বোরোর, সেই বীজগুলো কিন্তু পচে যাবেন। এছাড়াও এখানে কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে এখানে যে যারা মৎস্য সাথে জড়িত আছে, বিশেষ করে জেলেরা, তারা কিন্তু এই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু সমুদ্রে যেতে পারছেন না। আপনি জানেন যে পটুয়াখালী পায়রা বন্দরে কিন্তু 3 নম্বর স্থানীয় যে সতর্ক সংকেত সেটা কিন্তু দেখিয়ে যেতে বলা হয়েছে। এখানে যে জেলেরা আছে, যার ফলে কিন্তু তারা কিন্তু অনেক কষ্টে কিন্তু তাদের দিন পার করছে, কখন আবহাওয়া ভালো হবে এবং কখন তারা আবার সমুদ্রে মাছ ধরতে যাবেন। এছাড়াও এখানে কিন্তু আপনাকে জানিয়ে রাখি যে এই টানা বৃষ্টির কারণে অনেক মাছের ঘের কিন্তু পানিতে তলিয়ে গেছেন, যার ফলে অনেকের ঘের কিন্তু থেকে মাছ চলে গেছেন। এছাড়াও এখানে যারা সাধারণ যে কর্মজীবী যে মানুষ আছে, যারা শ্রমজীবী মানুষ আছে, যারা খেটে খায়, তারা কিন্তু এই ভারী বর্ষণের কারণে ঠিকমতো কাজে তারা বেরোতে পারছেন না, যার ফলে তাদের জীবিকা নির্বাহে কিন্তু অনেক কষ্ট হচ্ছে। এছাড়াও এখানে যে অন্যান্য যে যারা জীবিকা নির্বাহ করে তারাও কিন্তু অনেকটা কষ্টে আছে। আমরা এখানে কৃষি অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা বলেছেন বৃষ্টি যদি এভাবে পড়তে থাকে তাহলে কৃষকদের কিন্তু ব্যাপক ক্ষতি হবে। আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আজ অথবা কাল নাগাদ কিন্তু আবহাওয়া ভালো হতে পারে। তো পটুয়াখালী থেকে এই ছিল আবহাওয়া নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। অলি। জি খোকন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার। সংবাদের এই পর্যায়ে যা আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। জি জনাব শিপন হালদার, স্বাগত জানাই। ধন্যবাদ। জি, আমরা শিরোনামগুলো পড়ে এসে আলোচনায় যাব। শিরোনাম পড়ছি, আমার হাতে রয়েছে প্রথমেই প্রথম আলো। তারা আজকে শিরোনাম করেছে দেশ পুনর্গঠনের সহায়তা কামনা, আগ্রহ প্রকাশ যুক্তরাষ্ট্রের, মার্কিন প্রতিনিধি দল ঢাকায়। এস আলমের গৃহকর্মীর ব্যাংক হিসাবে কোটি টাকা।
ইত্তেফাকের শিরোনাম, দেশ পুনর্গঠন ও সংস্কারে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন ডক্টর ইউনূস, মার্কিন কর্মকর্তাদের গ্রাফিতির আর্ট বুক উপহার। আশুলিয়ায় বন্ধ কারখানার সংখ্যা 20টিতে নেমেছে। সমকাল, অর্থনৈতিক সংস্কারে পাশে থাকতে চায় যুক্তরাষ্ট্র। শরতের টানা বৃষ্টিতে বিপর্যস্ত দেশ, নতুন রাজনৈতিক শক্তির বিকাশ দরকার। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, সংস্কারে সরাসরি থাকবে যুক্তরাষ্ট্র। তাজুলের সহকারী 600 কোটি টাকার মালিক, পাসপোর্ট অফিসের দালালের সহকারী থেকে সম্পদের পাহাড়। যুগান্তর, অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে যুক্তরাষ্ট্র, দিনভর মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। বড় করে ছবিও দেখতে পাচ্ছি সব পত্রিকায়। বাবা ছেলের সিন্ডিকেটে চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বস্তায় বস্তায় ঘুষের টাকা বিদেশে পাচার। দুঃখজনক ব্যাপার। দেশ রূপান্তরের শিরোনাম, সংস্কারের সঙ্গী হবে যুক্তরাষ্ট্র, প্রধান উপদেষ্টাকে মার্কিন প্রতিনিধি দল। এখনও লাপাত্তা 1200 পুলিশ, এটিও একটি দুঃখজনক খবর আমাদের জন্য। বণিক বার্তা, শিক্ষক পালিয়ে গেলেন, ছাত্ররা নিলেন দায়িত্ব। দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন অধ্যাপক ইউনূস। দ্য ডেইলি স্টার, ইউনাইটেড স্টেট স্ট্যান্ডস রেডি টু হেল্প ক্যারি আউট রিফর্মস। এই ছিল আজকের দৈনিক পত্রিকার শিরোনাম। আমি শিরোনামগুলো একটি শিরোনামই আপনার কাছে প্রথমে আসতে চাই, যেটি আপনি জানেন যে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করছে। প্রধান উপদেষ্টা সহ আরও কয়েকজন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন গতকালকে দিনভর। তারা বলেছেন যে বাংলাদেশের পাশে সংস্কারের ক্ষেত্রে আসে। আপনার বিশ্লেষণ জানতে চাই। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রর সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে এক ধরনের টানাপোড়েন গত 16 বছরে আমরা দেখেছি। অর্থাৎ আওয়ামী লীগ সরকারের বা শেখ হাসিনা সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি দূরত্বের কথা আমরা জানি। কারণ আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকার ভারত নির্ভর ছিল, ভারতের মুখাপেক্ষী হয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছিল বলে অনেক অভিযোগ রয়েছে। সেই ক্ষেত্রে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পরে যুক্তরাষ্ট্রের ভূমিকাটা সামনে চলে আসে এবং প্রচ্ছন্নভাবে অনেকেই বলে থাকেন যে যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশে এই গণ অভ্যুত্থান এবং ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার প্রধান হওয়া। যাই হোক, এই পরিস্থিতিতে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে, তারা দিনভর বৈঠক করেছে এবং সর্বশেষ বাংলাদেশের পুনর্গঠন এবং সংস্কারে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার প্রত্যয় জানিয়েছে যুক্তরাষ্ট্র। এটি একটি সুখের খবর এই অর্থে যে বাংলাদেশের আর্থিক পুনর্গঠনের ক্ষেত্রে একটি ঋণ সহায়তা দিবে। ঋণ সহায়তা $20 কোটি, অর্থাৎ 2500 কোটি টাকার একটি ঋণ সহায়তা সই হয়েছে এবং সংস্কারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করার বা বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। আপনি জানেন যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অনেক দূর এগিয়ে গিয়েছে এবং আমাদের এই যে সংস্কারের যে ধারাবাহিকতার ক্ষেত্রে আর্থিক খাত হচ্ছে সবথেকে ভঙ্গুর এবং দুর্নীতিগ্রস্ত খাত। আপনি কয়েকটি শিরোনাম বলছিলেন যে টাকা পাচার এবং ব্যাংকিং ব্যবস্থাকে একেবারে নষ্ট করে দেয়ার। এবং আজকে না, গত এই অন্তর্বর্তী সরকার আসার পরের আমরা যে খোলসগুলো বের হচ্ছে তার মাঝখানে জানতে পাচ্ছি যে অর্থনৈতিক অবস্থা, তার মানে ব্যাংকিং খাতকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। ব্যাংক পুনর্গঠনের কাজ চলছে, আর্থিক খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইতিমধ্যে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপও গ্রহণ করেছেন, রিজার্ভ বাড়ছে। সুতরাং একটি ইতিবাচক দিকে আমরা যাত্রা শুরু করেছি এবং শেষ করতে হবে সফলভাবে। এই যদি লক্ষ্য হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠনে এবং আর্থিক খাত ঢেলে সাজানোর ক্ষেত্রে খুব ইতিবাচক বা সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করছি। একই সঙ্গে সামনে একটি দাবি কিন্তু চলে আসছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার। এই নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে কিন্তু বিএনপির পক্ষ থেকেও দাবি করা হচ্ছে যে আপনি নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে জাতীয় নির্বাচন আয়োজন করুন এবং পরবর্তী যে সংস্কারগুলো সেটি নির্বাচিত সরকার করবে। সুতরাং এই সংস্কার কার্যক্রমের মধ্যে যে সময়ের যে দরকার বা যে বিষয়গুলো আসছে, যে কত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী সংস্কারগুলো করা যাবে বা রাষ্ট্র সংস্কার করা যাবে, পুনর্গঠন করা যাবে, সব সংস্কার শেষে কি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি এটি মানে জাতির মনে প্রশ্ন, সবাই সেই প্রশ্ন করছে। রাজনীতিবিদ তাদের মনেও প্রশ্ন, বিভিন্ন রাজনৈতিক দল তারা চাচ্ছে যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক এবং তারা প্রয়োজনীয় সংস্কার করবে। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান যে কাজ, যে দুইটি বিষয় সমান গুরুত্ব পাচ্ছে, যে দুর্নীতি মুক্ত সামাজিক কাঠামো বা রাষ্ট্রীয় কাঠামো তৈরির ক্ষেত্রে যে ধরনের সংস্কার প্রয়োজন সেটি দ্রুত করা, আর্থিক খাতকে ঢেলে সাজিয়ে এবং নতুনভাবে এটি পুনর্গঠন করে একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো দাঁড় করানো এবং একই সঙ্গে নির্বাচনী ব্যবস্থা সংস্কার। আপনি জানেন যে নির্বাচন ব্যবস্থা নিয়ে কিন্তু দীর্ঘদিনের একটি জরাজীর্ণতা রয়েছে, অচল অবস্থা রয়েছে, বিশ্বাস বা আস্থাহীনতা রয়েছে। আপনি দেখবেন যে রাজনীতির প্রভাবমুক্ত হয়ে
কোনো নির্বাচন করতে পারেনি। আপনি জানেন যে নির্বাচন কমিশন একটি সূত্র যে এ পর্যন্ত 13টি নির্বাচন কমিশন রয়েছে এবং 6 জন নির্বাচন কমিশনার তো সিইসি প্রধান নির্বাচন কমিশনার কিন্তু দায়িত্ব শেষ না করার আগেই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। কেন? নানান কারণে। এই যে রাজনৈতিক যে অচলাবস্থা, অস্থিরতা, একনায়কতান্ত্রিক মানসিকতা বা সরকারের সহযোগিতা, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা, ভোটের অধিকার। আপনি দেখবেন যে বাংলাদেশে ভোট মানেই বলা হতো কি ডামি ভোট বা ডামি নির্বাচন, রাতের অন্ধকারে ভোট, সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি। কৃষি ক্ষেত থেকে শুরু করে চায়ের স্টল এবং সেই সচিবালয় সব জায়গায় বোধহয় সবাই জানতো। দেখেন, সবথেকে দুঃখজনক এটি যে বাংলাদেশের গণতন্ত্রের যে বিকাশ বা উন্নয়নের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা সব থেকে বেশি। অর্থাৎ আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই যে স্বাধীনতা, এই যে মত প্রকাশ বা ভোট দানের স্বাধীনতা, জনপ্রতিনিধি নির্বাচনের স্বাধীনতা, একজন নাগরিক হিসেবে আমার এই স্বাধীনতাকে বারবার হস্তক্ষেপ করা হয়েছে। আমি আমার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারিনি বা ভোট কেন্দ্রে যাওয়ার আগে আমার ভোট দেওয়া হয়ে গেছে। এখন মানুষের আক্ষেপের পর্যায়ে এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন। সেই সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হয়নি, বারবার বাধাগ্রস্ত করা হয়েছে, সহযোগিতা করা হয়নি। এক্ষেত্রে নির্বাচন ব্যবস্থা ঢেলে সাজানো এবং কোন ব্যবস্থার মধ্যে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে কিনা সেক্ষেত্রে সাংবিধানিক সংস্কারের বা একটা সংশোধনীর ব্যাপার রয়েছে। সুতরাং এই বিষয়গুলোর দিকে অন্তর্বর্তী সরকারের নজর দেওয়া দরকার, যাতে করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা যায় এবং একই সঙ্গে এই সরকারের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার বা গণতান্ত্রিক চর্চাটা ফিরে আসে এবং আমরা গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা, অধিকার, ন্যায় বিচার, ন্যায্যতা এবং মানবাধিকারের যে বিষয়গুলো থাকে আমরা যেন নিশ্চিত করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো সময় থাকলে অন্যান্য বিষয় নিয়ে কথা বলতাম। আজ এই পর্যন্ত, আবারও অন্য আরেকদিন কথা বলবো আপনার সাথে। যে দর্শক, এরই সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব। বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে হাতিয়ায় 21 ট্রলার ডুবি, এখনো নিখোঁজ 7 জেলে। পটুয়াখালীতে বৃষ্টিপাত অব্যাহত, নিচু এলাকায় জলাবদ্ধতা। 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত প্রায় 500 জন, একজনের মৃত্যু। ভয়াবহতা নিয়ে আতঙ্কিত মানুষ, চট্টগ্রামের হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। জ্বালানির অভাবে 6 মাস ধরে বন্ধ অ্যাম্বুলেন্স সেবাও। এবং সরকারি কৃষি জমি দখল করে সুনামগঞ্জে পুকুর তৈরির অভিযোগ, জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের কর্মকর্তার বিরুদ্ধে। ক্ষুব্ধ এলাকাবাসী। সবাইকে আবার শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে